নষ্ট মেয়ের গল্প। বাঙালি মেয়ে হয়ে হোটেলে নাচবে? পুলিশ অফিসার জিজ্ঞেস করেন তাকে, কেন, আপনি আমারে খাওয়াবেন, রাখবেন আপনার বাড়িতে? ঝি হইয়া কিন্তু থাকুম না, মেয়ের মতো রাখতে হইব, তাহলে আমি হোটেলে নাচুম না। 12 বছরের মেয়েটি বার ড্যান্সারের লাইসেন্স নিতে গিয়েছিল কলকাতা পুলিশের সদর দপ্তরে। সেখানেই এই কথোপকথন। যে বয়সে মেয়েরা বিনুনি বেঁধে স্কুলে যায় বা এক্কা দোক্কা খেলে, সেই বয়সে একটা মেয়ে কিনা নাচুনি হতে চায়। উপায়টাই বাকি, পেটের জ্বালা যে বড় জ্বালা। সাল 1947, ভাগ হয়ে গেল একটা দেশ, আর তার সাথে ভাগ হয়ে গেল দুটো প্রদেশ, বাংলা ও পাঞ্জাব। 1000 বছর ধরে পাশাপাশি বাস করা, একই ভাষায় কথা বলা লোকজন দেখলেন দুটো আলাদা দেশের মধ্যে উঠে গেছে কাঁটাতারের বেড়া। শুরু হলো বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় মহানিষ্ক্রমণ। একদিন যারা বৃষ্টি ভেজা সবুজ গাছগাছালি ঘেরা কুটিরে বাস করত শান্তিতে, তাদের ঠিকানা হলো রেল প্ল্যাটফর্ম কিংবা অস্বাস্থ্যকর বস্তি অঞ্চলে। রাতারাতি তাদের পরিচয় হলো উদ্বাস্তু। মেয়েটির নাম আরতি দাস। জন্ম পূর্ব বাংলার নারায়ণগঞ্জে। ওপার থেকে যেদিন বাবা মায়ের হাত ধরে কলকাতায় আসে, তখন বয়স 1 বছরেরও কম। প্রথমে শিয়ালদা স্টেশন, তারপর একে ওকে ধরে আহিরিটোলায় মাথা গোঁজার একটা ঠাঁই হলো। সামান্য যে সোনাদানা আনতে পেরেছিল তা বেঁচে চলল কিছুদিন। তারপর মা বাবুদের বাড়িতে আর বাবা এক দোকানে কাজ নিল। সামান্য আয়ে 5টা পেট চালানো মুশকিল। এরকম আধপেটা খেয়ে দিন চালানোর বিরুদ্ধে আরতি বিদ্রোহ করে বসলো একদিন। 2 দিন ঘোরাঘুরি করে এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের কাজ জুটিয়ে নেয়। বয়স তখন তার মাত্র 11। এই অ্যাংলো পরিবারে প্রায় সন্ধ্যায় রেকর্ড প্লেয়ারে গান চালিয়ে নাচানাচি হতো। পাশের ঘরে পর্দার আড়ালে দাঁড়িয়ে আরতি দেখত, চেষ্টা করতো তাদের নাচ নকল করতে। সেবারের পার্টিতে নিয়মিত আসত ভিভিয়েন হ্যানসেন, পার্ক স্ট্রিটের ম্যাকম্বো রেস্তোরাঁর এক গায়ে। তার চোখে একদিন ধরা পড়ে গেল আরতির প্রচেষ্টা। তাকে নিয়ে হ্যানসেন গেল চৌরঙ্গীর ফারপোজে। হ্যানসেনের সুপারিশে মাসিক 700 টাকা বেতনের কাজ পেল আরতি। সাদা চামড়ার মেয়েরা তখন দেশ ছাড়ায়। হোটেলে বার ড্যান্সারের তীব্র অভাব। কাঠখড় পুড়িয়ে হাতে এসেছিল লাইসেন্স, প্রতি রাতে বার নর্তকী হওয়ার ছাড়পত্র। দর্শকদের সামনে আসার আগে চলেছে দীর্ঘ প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণেরই নেওয়া হয়েছিল পোশাক, যা পরে তাকে প্রতি রাতে নাচতে হবে। দেখে অঝরে কেঁদেছিল মেয়েটা। এতটা নিরাবরণ হয়ে আসতে হবে রাতের আসরে? ধীরে ধীরে একদিন সেই লজ্জাটুকু ভুলে গেল, মন দিল অনুশীলনে। প্রশিক্ষকের তত্ত্বাবধানে একদিন উদ্বাস্ত আরতি দাসের পায়ে উঠে এলো ক্যান ক্যান, চার্লস্টন টুইস্ট, হাওয়াইয়ান হুলা এবং দেশি ড্যান্স। হোটেল থেকে নাম রাখা হয় শেফালি, মিস শেফালি। জৌলুসময় এক ক্যাবারে ড্যান্সারের আড়ালে ধীরে ধীরে হারিয়ে যায় নারায়ণগঞ্জে জন্ম নেয়া আরতি দাসের সাদা মাটা মেয়েটা। ফিরপোজ হোটেলের পর থেকে আর কখনোই পিছু ফিরতে হয়নি শেফালিকে। সেখান থেকে ওবেরয় গ্যান্ট 17 বছর ধরে প্রতি রাতে নেচেছেন, আনন্দ জুগিয়েছেন পুরুষের পিয়াসু দৃষ্টিকে। রাতের কলকাতা তখন সম্মোহিত তার নামে। তার মাঝে এলো সত্যজিৎ রায়ের পরিচালনায় ফিল্মে কাজ করার সুযোগ। নামের পাশে বসলো প্রতিদ্বন্দ্বী এবং সীমাবদ্ধতে কাজের অভিজ্ঞতা। বড় পর্দার অভিনয়ের পাশাপাশি এলো থিয়েটার। তরুণ কুমারের উদ্যোগে মঞ্চেও দেখা গেল মিস শেফালিকে। প্রতাপ মঞ্চে নাটক বারবধূ হাজার রজনীর উপর চলেছে শুধু তার নামে। অর্থ, সাফল্য সব কিছু পেলেও পাননি সামাজিক স্বীকৃতি বা নারীর মর্যাদা। বিনোদন জগতের অনেকেই নামকরা মানুষ এসেছিল জীবনে, কিন্তু তাদের চোখে দেখেছিলেন শুধু লাম্পট্য।
বার ড্যান্সার বলে অনেক শিল্পীই যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, উপেক্ষা করত, সেটাও তিনি অকপটে স্বীকার করে গেছেন তার আত্মজীবনী সন্ধ্যা রাতের শেফালিতে। নিঃসংকোচে সেখানে লিখেছেন, হোটেল নাইট ক্লাবে নাচানাচি বলেই আমি খারাপ মেয়ে হয়ে গেলাম। ওপার বাংলা থেকে এক কাপড়ে পালিয়ে আসা এক রিফিউজি পরিবারের দুবেলা ঠিকমতো খেতে না পাওয়া একটা মেয়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় কি কষ্ট করে কি পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়িয়েছে সেটা তারা কেউ দেখতে পেলেন না। মেয়েটার লড়াইটা ওদের চোখ এড়িয়ে গেল। এমনকি সিনেমা জগতে যারা বামপন্থী বলে পরিচিত তারাও কেউ আমার পরিশ্রম, আমার লড়াইটা দেখতে পেলেন না। ঘর সংসারের মতো অধরা থেকে গেল শিল্পী পরিচয়ও। আরতি দাস নৃত্যশিল্পী নয়, অভিনেত্রী নন, তিনি শুধু মদিরা আসরের মিস শেফালি। পরিচয় নিয়ে আক্ষেপ ছিল না, আক্ষেপ ছিল স্বীকৃতি না পাওয়া নিয়ে। একরাশ অভিমান বুকে নিয়ে চলে গেল তাদের দেশে, যেতে অন্তত কোনো সামাজিক স্বীকৃতির প্রয়োজন হয় না।